Assalamu alaikum. This is Rahmatannisa Sujona. Welcome back to another new video of English Grammatical Care. কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে ডিসকাস করব। এটা অনেক স্টুডেন্টের কাছে অনেক কঠিন মনে হয়ে থাকে। আজকে আমি এই গ্রামারটা খুব সহজভাবে শিখিয়ে দিব যাতে রাইট ফর্ম ভার্বস নিয়ে আর কোনো ভয়ভীতি না থাকে। খুব সহজেই যেন আপনারা পরীক্ষার হলে বসে রাইট ফর্ম অফ ভার্বসটার অ্যান্সার করতে পারেন। আজকের ভিডিওটিতে রাইট ফর্ম অফ ভার্বসের কমন একটি স্ট্রাকচার নিয়ে ডিসকাস করব। ভিডিওটি দেখে অনেকের হয়তো মনে হতে পারে ওফ এটা তো খুব কমন, এটা তো আমি পারি, বাট এই পারি কনফিডেন্স থাকা সত্ত্বেও ম্যাক্সিমাম টাইম এই গ্রামারটাতে আমরা ভুল করে থাকি। আর যেন কখনো ভুল না হয় তার জন্যই আজকের এই ভিডিওটি। যারা খুব সহজে রাইট ফর্ম অফ ভার্বস শিখতে চান তাদের জন্যই আমার এই আজকের ভিডিওটি। রাইট ফর্ম ভার্ব শিখতে হলে এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন। সো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে নতুন নতুন সব আপডেট আপনারা সবার আগে পেতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। শুরুতেই আমরা আজকে স্ট্রাকচারটি দেখে নিব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে মূল ভার্বের সাথে s বা es যুক্ত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেই ক্ষেত্রে আমরা মূল ভার্বের সাথে s বা es অ্যাড করব। আর থার্ড পারসন প্লুরাল হলে ভার্ব যা আছে তাই থাকবে। যদি থার্ড পারসন প্লুরাল হয় বহুবচন বোঝায় সেই ক্ষেত্রে আমাদের ভার্ব যে ফর্মে থাকবে আমরা সেটাই বসাবো। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটি দেওয়া রয়েছে। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব 1 বা ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার শেখার জন্য যেহেতু এখানে থার্ড পারসনের কথা উল্লেখ রয়েছে আমাদেরকে অবশ্যই পারসন সম্পর্কে অবগত থাকতে হবে। সাপোজ আপনাকে রাইট ফর্ম ভার্বসের এই স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে একটি গ্যাপ দেওয়া হলো। সো গ্যাপটা আপনি ফিল আপ করবেন। ফিল আপ করার জন্য অবশ্যই আপনাকে পারসন চিনতে হবে। আপনি যদি আগে থেকে পারসন সম্পর্কে অবগত না থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি পরীক্ষা হলে আইডেন্টিফাই করতে পারবেন না কোনটা ফার্স্ট পারসন, কোনটা সেকেন্ড আর কোনটা থার্ড পারসন। সো আমাদেরকে এই স্ট্রাকচার শেখার পাশাপাশি অবশ্যই পারসন সম্পর্কে শিখতে হবে। সো এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে পারসন নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। পারসন তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এখানে এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড পারসনের মধ্যেও সিঙ্গুলার প্লুরাল অনুযায়ী ক্লাসিফিকেশন রয়েছে। সো চলুন আমরা সম্পূর্ণ দেখে নেই। ফার্স্ট পারসনের মধ্যে রয়েছে আই। এখানে আই হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। আই মানে আমি, এখানে আই দিয়ে যেহেতু একজনকে বোঝাচ্ছে তাই এই সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার। এই আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি, মি মানে আমাকে। দেন আই এর পজিটিভ ফর্ম হচ্ছে মাই, আই মি মাই। সো মাই মানে আমার। কোনো কিছুর উপরে কারো অধিকার বোঝাতে পজিটিভ ফর্ম বসানো হয়। সো এইখানে আই হচ্ছে আমাদের সিঙ্গুলার, দেন সাবজেক্ট ফর্ম আই, অবজেক্ট হচ্ছে মি, পজিটিভ মাই, আই মি মাই। এইভাবে আমাদের সম্পূর্ণ মেমোরাইজ করে ফেলতে হয়। দেন ফার্স্ট পারসনের মধ্যে সাবজেক্ট প্লুরাল সাবজেক্ট হিসেবে রয়েছে উই। উই মানে আমরা। সো আমরা মানে তো অনেকজনকে বোঝায় তাই এটা হচ্ছে প্লুরাল। এই উইর অবজেক্ট ফর্ম হচ্ছে আস আর পজিটিভ ফর্ম হচ্ছে আওয়ার। সো আমরা উই, আস, আওয়ার এভাবে সিকোয়েন্সলি মেমোরাইজ করে নিব। নেক্সট সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন বলতে ইউ কে বোঝায়। ইউ মানে তুমি। এই ইউ দিয়ে সিঙ্গুলার বা প্লুরাল দুটাই বোঝায়। সো ইউর অবজেক্ট ফর্ম ইউ, দেন পজিটিভ ফর্ম হচ্ছে ইউর, দ্যাট মিন্স তোমার। নেক্সট থার্ড পারসন। থার্ড পারসনের মধ্যেও সিঙ্গুলার প্লুরাল রয়েছে। প্লুরাল ফর্মে রয়েছে দে, দে মানে তারা, দেম হচ্ছে অবজেক্ট ফর্ম আর পজিটিভ ফর্মে রয়েছে দেয়ার। নেক্সট শি হচ্ছে থার্ড পারসনের সিঙ্গুলার ফর্ম। কোনো মেয়ের নামের পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে শি বসাবো। এখানে শি হচ্ছে
সাবজেক্ট ফ্রম, সেই she এর অবজেক্ট ফ্রম হচ্ছে হার আর পজিটিভ ফ্রম হচ্ছে হার। এখানে সি এর অবজেক্ট ফ্রম এবং পজিটিভ ফ্রম সেম, যার কারণে এটা মেমোরাইজ করা খুব সহজ হবে। নেক্সট হি হচ্ছে সাবজেক্টের সিঙ্গুলার ফ্রম। এখানে যদি কোনো ছেলের নাম দেওয়া থাকে, কোনো ছেলের নামের পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে হি বসাবো। হি এর অবজেক্ট ফ্রম হচ্ছে হিম, দেন পজিটিভ ফ্রম হচ্ছে হিজ, হি হিম হিজ। নেক্সট ইট অর্থ ইহা, কোন বস্তুর প্রোনাউন হিসেবে আমরা ইট বসাতে পারি। সো ইট হচ্ছে সিঙ্গুলার, দেন ইট এর অবজেক্ট ফ্রম ইট, পজিটিভ ফ্রম ইজ। এখানে এরকম ভাবে সিঙ্গুলার প্লুরাল সাবজেক্ট অবজেক্ট পজিটিভ সবগুলো ফ্রম দিয়ে আমি সহজভাবে বুঝিয়ে দিয়েছি, আপনারা এইভাবে মেমোরাইজ করে নেবেন। আরেকবার রিপিট করে দিচ্ছি, আই মি মাই এটা হচ্ছে ফার্স্ট পারসনের সিঙ্গুলার ফর্ম। নেক্সট উই আস আওয়ার এটা হচ্ছে ফার্স্ট পারসনের প্লুরাল ফর্ম। নেক্সট ইউ ইউ ইউর এটা সেকেন্ড পারসনের সিঙ্গুলারও বোঝে প্লুরালও বুঝিয়ে থাকে। নেক্সট দে দেম দেয়ার এটা হচ্ছে থার্ড পারসনের প্লুরাল ফর্ম। দেন শি হার হার এটা থার্ড পারসনের সিঙ্গুলার ফর্ম। হি হিম হিজ এটাও থার্ড পারসনের সিঙ্গুলার ফর্ম। লাস্ট ওয়ান ইট ইজ এটা থার্ড পারসনের সিঙ্গুলার ফর্ম। এইভাবে আমরা সাবজেক্ট অবজেক্ট পজিটিভ তিনটা ফর্মই শিখে ফেলব। আপনারা সবাই আমার সাথে সাথে আরেকবার প্র্যাকটিস করেন। আই মি মাই, উই আস আওয়ার, ইউ ইউর, দে দেম দেয়ার, শি হার হার, হি হিম হিজ, ইট ইজ। সো আপনারা যদি 5-6 বার এইভাবে প্র্যাকটিস করেন দেখবেন মেমোরাইজ হয়ে গিয়েছে। এটা কিন্তু খুব সহজ, কঠিন কিছু না। এটা যদি আপনি মেমোরাইজ করে থাকেন তাহলে আপনারা খুব সহজেই পারসনকে আইডেন্টিফাই করতে পারবেন। আপনারা বাসায় বসে এই চার্টটা 3 থেকে 4 বার প্র্যাকটিস করবেন, তাহলেই দেখবেন আপনাদের এই পারসনগুলো ক্লাসিফিকেশন প্লাস সাবজেক্ট অবজেক্ট এবং পজিটিভ ফর্ম মেমোরাইজ হয়ে গিয়েছে। এগুলো কিন্তু খুব একটা কঠিন না, একদমই ইজি। আপনি যদি এটা মেমোরাইজ করে ফেলেন তাহলে কিন্তু আপনার এই পারসন আইডেন্টিফাই করতে খুব সহজ হবে। যেহেতু রাইট ফর্ম অফ ভার্ব শেখার জন্য পারসনের ইম্পর্টেন্স রয়েছে, তাই আপনারা এই চারটা মেমোরাইজ করে নেবেন। পারসনের এই চার্ট শেখানোর পাশাপাশি আমি আরেকটি কথা বলছি, এখানে লাস্ট এর সারিতে মাই আওয়ার ইয়োর দেয়ার হার হিজ ইজ এই সারটা হচ্ছে পজিটিভ ফর্ম। এই সারটা ছাড়াও আমরা অ্যানাদার একটি ওয়েতে পজিটিভ ক্রিয়েট করতে পারি। কিভাবে? সো আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব অন্য একটি পদ্ধতি কিভাবে আমরা পজিটিভ ক্রিয়েট করতে পারবো। পজিটিভ ক্রিয়েট করার জন্য নিচে আমি একটি টিপস লিখে দিয়েছি, চলুন সেটা পড়ে শোনাই। এছাড়াও কোনো ব্যক্তির নামের সাথে অ্যাপোস্ট্রোফ এস দিয়ে পজিটিভ ক্রিয়েট করা যায়। সাপোজ কোনো একটা ব্যক্তির অধিকার বোঝানোর জন্য আমরা পজিটিভ ক্রিয়েট করব। কিভাবে ক্রিয়েট করব? ক্রিয়েট করার জন্য সেই ব্যক্তির নামের সাথে অ্যাপোস্ট্রোফ এস দিলেই সেটা তার পজিটিভ হয়ে যাবে। এক্সাম্পল আবিদাস। এখানে আবিদা হচ্ছে আমার অতি আদরের ছোট্ট বোন। এই আবিদার নামের সাথে যখন আমরা এই অ্যাপোস্ট্রোফ এসটা বসিয়েছি তখন সেটা তার পজিটিভ হয়ে গিয়েছে। সো আবিদা নামের পজিটিভ এখন আমি একটি সেন্টেন্সে অ্যাপ্লাই করব। দিস ইজ আবিদাস পেন, এটা আবিদার কলম। সো এইরকম ভাবে আমরা চাইলেই কোনো কিছুর উপরে কারো অধিকার বোঝাতে তার নামের সাথে অ্যাপোস্ট্রোফ এস দিয়ে খুব সহজেই পজিটিভ ক্রিয়েট করতে পারবো। আপনারা এই পজিটিভগুলো মেমোরাইজ করে নেবেন, এগুলো কিন্তু অনেক কাজে লাগে। বিশেষ করে আমি বোর্ডে আজকে যে চারটা লিখেছি সেটা এসএসসি স্টুডেন্টদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কেননা তাদের কি গ্রামার রয়েছে, প্রোনাউন রেফারেন্স। তারা যদি প্রোনাউন রেফারেন্স শিখতে চায় তাহলে ফার্স্ট অফ অল তাদেরকে এই চারটা মেমোরাইজ করে নিতে হবে, কারণ এখান থেকে এই যে সাবজেক্ট অবজেক্ট পজিটিভ ফর্মগুলো ইউজ করতে হয় প্রোনাউন রেফারেন্স করার জন্য। সো তাই বলে এমন নয় যে আপনাদের শেখার কোনো প্রয়োজন নেই, আপনাদেরকেও এই চারটা মেমোরাইজ করে নিতে হবে। এই চারটা সব ক্লাসের স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো চলুন এখন যে পার্সনগুলো শিখালাম সেগুলো অ্যাপ্লাই করে দুটি গ্যাপ ফিল আপ করে নিই।
এক্সাম্পল 1, তানিয়া ড্যাশ ব্র্যাকেটে গো দেওয়া রয়েছে টু স্কুল। এখানে তানিয়া হচ্ছে আমাদের সাবজেক্ট, সো এই সাবজেক্টটা কোন ফর্মে রয়েছে, কোন পারসনে রয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোনটা, সেটা আমাদেরকে ফার্স্টে আইডেন্টিফাই করে নিতে হবে। আমি, তুমি ছাড়া, ভবে আছে যারা, থার্ড পারসন তারা। এখানে আমি বা তুমি আমাদের মধ্যে কেউ কিন্তু তানিয়া নেই, সো তানিয়া হচ্ছে থার্ড পারসন। আর এখানে তানিয়া দিয়ে শুধুমাত্র একজনকে বোঝাচ্ছে, তাই তানিয়া হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমাদের স্ট্রাকচারের সাথে কিন্তু মিলে গিয়েছে। স্ট্রাকচার রয়েছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে মূল ভার্বের সাথে এস বাই এস অ্যাড করতে হয়। সো এখানে তানিয়া যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাই এটার পরে যে ভার্বটা রয়েছে সেই ভার্বের সাথে আমরা এস বাই এস অ্যাড করে দিলেই আমাদের রাইট ফর্ম ভার্বটা কমপ্লিট হয়ে যাবে। সো আমাদের এক্সাম্পলটি হচ্ছে তানিয়া গোজ টু স্কুল, তানিয়া স্কুলে যায়। লাস্ট এক্সাম্পল, দে ওয়ার্ক ভেরি হার্ড। এখানে ব্র্যাকেটে ভার্ব দেওয়া রয়েছে ওয়ার্ক, আর শুরুতে যে দে রয়েছে, দে থার্ড পারসন বাট প্লুরাল। দে মানে তারা, এখানে অনেকজনকে বোঝানো হচ্ছে, তাই আমাদের সাবজেক্টের ফর্মটা হচ্ছে প্লুরাল ফর্ম। যেহেতু এখানে থার্ড পারসন প্লুরাল, তাই ভার্বের যেই ফর্মটা দেওয়া রয়েছে আমরা সেটাই বসাবো স্ট্রাকচার অনুযায়ী। সো আমাদের এক্সাম্পলটি হচ্ছে দে ওয়ার্ক ভেরি হার্ড, তারা কঠোর পরিশ্রম করে। সো আমরা খুব সহজে এই স্ট্রাকচারটি অ্যাপ্লাই করে রাইট ফর্ম ভার্বসের জন্য যদি গ্যাপ আসে সেই গ্যাপটা ফিল আপ করতে পারবো। এখন আমি আপনাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার জন্য কিছু সিম্পটমস শিখিয়ে দিব, যেটা দেখে আপনারা খুব সহজেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আইডেন্টিফাই করতে পারবেন। স্ট্রাকচারের পাশাপাশি কিছু সিম্পটম রয়েছে যেগুলো দেখে আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো এবং এনশিওর হতে পারবো যে এটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো চলুন এখন এমন কিছু চেনার উপায় দেখে নেই। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায়গুলো হচ্ছে জেনারেলি, সাধারণত, সামটাইমস মাঝে মাঝে, অলওয়েজ সর্বদা বা সব সময়, অফটেন প্রায়, ইউজুয়ালি সাধারণত, রেগুলারলি নিয়মিত, ডেইলি নিয়মিত, এভরিডে প্রতিদিন। কোন সেন্টেন্সের শুরুতে বা শেষে বা মধ্যখানে যদি আমরা এই সিম্পটমগুলো যে কোনোটি দেখতে পাই, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আপনাদের বোঝার সুবিধার্থে আজকে এই স্ট্রাকচারটি আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সেই ক্ষেত্রে আমরা ভার্বের বেস ফর্মের সাথে এস বাই এস যুক্ত করব। আর যদি থার্ড পারসন প্লুরাল হয়ে থাকে, সেই ক্ষেত্রে ভার্ব যেই ফর্মে আছে সেই ফর্মে বসবে, কোনো চেঞ্জ হবে না। আপনাদের জন্য আমি পার্সোনাল চার্টটি আরেকবার রিপিট করে দিচ্ছি। আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইউ, ইউ, ইয়োর, দে, দেম, দেয়ার, শি, হার, হার, হি, হিম, হিজ, ইট, ইট, ইটস। সো আমরা খুব সহজে এইভাবে এই পার্সোনাল চার্টটা মেমোরাইজ করে ফেলবো, যাতে পার্সন থেকে যেভাবে কোশ্চেন আসুক না কেন আমরা যাতে এটা অ্যান্সার করতে পারি এবং খুব সহজে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড পারসনকে আইডেন্টিফাই করে নিতে পারি। মডেল ভার্ব, মডেল ভার্ব কোনগুলো? এখানে ব্র্যাকেটে আমি সবগুলো লিখে দিয়েছি। ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট। এগুলো হচ্ছে আমাদের মডেল ভার্ব। এখন আমরা কখন কোনটা ইউজ করব সেটা জানাটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে ক্যান কখন বসবে? যখন আমাদের কোনো কিছু পারার বা করার সামর্থ্য রয়েছে এরকম বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা এই ক্যান মডেল ভার্বটি ইউজ করব। নেক্সট কুড, কুড মানে পারা অর্থে, বাট এটা দিয়ে পাস্ট বোঝায়, মানে অতীতে পারতাম, অতীতে করার মতো সামর্থ্য ছিল, এরকম বোঝাতে আমরা কুড ইউজ করব। মে, এটি একটি মডেল ভার্ব, কোনো কিছু হতে পারে এরকম বোঝাতে মে ইউজ করা হয়। এছাড়াও অনুমতি চাওয়ার ক্ষেত্রেও আমরা মে মডেল ভার্বটি ইউজ করে থাকি। মাইট, কোনো কিছু হওয়ার সম্ভাবনা বোঝাতে মাইট মডেল ভার্বটি ইউজ করা হয়। শেল,
শেল ফিউচার টেন্সে ব্যবহার করা হয়, ভবিষ্যৎকাল বোঝাতে আমরা এই শেল মডাল ভার্বটি ইউজ করে থাকি। শুড, কোনো কিছু করা উচিত বোঝাতে আমরা শুড ব্যবহার করব। উইল, ফিউচার টেন্সে শেল উইল ব্যবহৃত হয়। উইল মানে ভবিষ্যতে কিছু করব বা কিছু করার বোঝাতে আমরা উইল মডাল ভার্বটি ইউজ করতে পারি। উড, উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। অতীতে কোনো কিছু করতে পারতাম বা করতে পারতো এরকম বোঝাতে আমরা উড মডাল ভার্বটি ইউজ করব। মাস্ট, এটিও একটি মডাল ভার্ব, অবশ্যই বোঝাতে আমরা মাস্ট মডাল ভার্বটি ইউজ করে থাকি। এরকম ভাবে আমরা অর্থ অনুযায়ী বিভিন্ন ধরনের মডাল ভার্ব ইউজ করতে পারি। মডাল ভার্বের পর সবসময়ই ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ান বসে থাকে। এই মডাল ভার্বগুলো ছাড়াও হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার এগুলোর পরও ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সো আমাদের আজকের স্ট্রাকচারটি হচ্ছে মডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট এবং হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার এগুলোর পরে সবসময়ই ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ান বসবে। লেটস সি দ্য এক্সাম্পল। Example, people can dash ব্র্যাকেটে আমাদের একটি ভার্ব দেওয়া রয়েছে ইউজ ইন্টারনেট টু কমিউনিকেট। এখানে পিপল হচ্ছে আমাদের সাবজেক্ট, সাবজেক্টের পরে ক্যান মডাল ভার্ব বসেছে। আমরা স্ট্রাকচার অনুযায়ী জানি মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। এখানে ব্র্যাকেটে অলরেডি ভার্বের বেস ফর্ম দেওয়া রয়েছে, সো এই ক্ষেত্রে আমাদের ভার্ব চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, আমরা সরাসরি ইউজ বসিয়ে দিব। People can use internet to communicate, মানুষ যোগাযোগ করার জন্য ইন্টারনেট ব্যবহার করতে পারে। সো আমাদের গ্যাপে বসবে ইউজ। নেক্সট স্ট্রাকচার, সেন্টেন্সটি মডাল অক্সিলারি যুক্ত প্যাসিভ ভয়েস হলে এরপর বি প্লাস ভার্ব 3 হয়। এখন আমরা আসি মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো। উপরের স্ট্রাকচারে আমরা যেগুলো মডাল ভার্ব হিসেবে চিনেছি সেগুলোই হচ্ছে আমাদের মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি ভার্ব বলতে ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উডকেই বোঝায়। এখন আমরা একটু প্যাসিভ ভয়েস সম্পর্কে জেনে নিই। ভয়েস সাধারণত দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস যখন সাবজেক্ট বা কর্তা নিজের কাজ নিজে সম্পন্ন করবে তখন সেটাকে বলা হবে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস হচ্ছে এটার অপোজিট, যখন সাবজেক্ট বা কর্তা নিজের কাজ নিজে না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেবে তখন সেটাকে বলা হবে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস চেনার সহজ উপায় হচ্ছে এটা শুরুতেই সেন্টেন্সের সাবজেক্টের স্থানে বস্তু বসে, কোনো ব্যক্তি না বসে বস্তু বসে। আর অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানে অবশ্যই ব্যক্তি বসবে। সো আমরা সেন্টেন্সের শুরুতে যদি দেখি আমাদের একটি বস্তুকে ইন্ডিকেট করা হয়েছে বা বস্তুর উল্লেখ রয়েছে তখন সেটা বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। আর যদি কোনো ব্যক্তিকে দিয়ে সেন্টেন্স শুরু হয় সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এখন এই স্ট্রাকচারটি অ্যাপ্লাই করে আমরা একটি এক্সাম্পল দেখব। দ্য টাস্ক ক্যান, গ্যাপে একটি ভার্ব দেওয়া রয়েছে কমপ্লিট উইদিন 1 আওয়ার। শুরুতে সাবজেক্টের জায়গায় রয়েছে দ্য টাস্ক, টাস্ক মানে কাজ। এখানে কি কাজ ধারা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না বস্তুকে? অবশ্যই বস্তুকে ইন্ডিকেট করা হচ্ছে। আমি মাত্রই বলেছি যখন সেন্টেন্সের শুরুতে কোনো বস্তুর কথা উল্লেখ থাকবে তখন সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আর এরপরে ক্যান রয়েছে, ক্যান হচ্ছে আমাদের মডাল অক্সিলারি। সো যখন ক্যানের পর রাইট ফর্ম ভার্বসের জন্য গ্যাপ দেওয়া থাকবে সেই গ্যাপটা ফিল আপ করার জন্য আমরা শুরুতে একটি বি বসাবো, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, তাহলে আমাদের কারেকশনটা কমপ্লিট হয়ে যাবে। সো এখানে বসবে দ্য টাস্ক ক্যান, ক্যান পর্যন্ত দেওয়া আছে, এরপর আমরা বি বসাবো। কমপ্লিট ছিল ভার্বের বেস ফর্ম, এইটার সাথে আমরা ইডি যুক্ত করব, দ্যাট মিন্স কমপ্লিটে পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবো। সো আমাদের অ্যানসার কি হবে? দ্য টাস্ক ক্যান বি কমপ্লিটেড, The task can be completed within 1 hour. কাজটি 1 ঘন্টার মধ্যে সম্পন্ন হতে পারে। এখন এই কাজ কি নিজে সম্পন্ন করতে পারবে?
না, এই কাজটা করার জন্য কোনো ব্যক্তি সহায়তা প্রয়োজন। সো সাবজেক্টের কাজটি অন্য কাউকে দিয়ে করানো হবে। এর জন্য এটি হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসের সাথে যদি মডাল অক্সিলারি থাকে সেই ক্ষেত্রে আমরা বি প্লাস ভার্ব থ্রি বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম বসিয়ে ভার্বের স্থানটা গ্যাপটা ফিল আপ করে দিব। এখন আমরা আজকে লাস্ট ওয়ান স্ট্রাকচারটি শিখব। হোয়াইল। হোয়াইল অর্থ যখন বা তখন। এই হোয়াইলের জন্য দুটি স্ট্রাকচার রয়েছে। স্ট্রাকচার ওয়ান, হোয়াইল প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। দ্যাট মিনস হোয়াইলের পর যদি ভার্বের স্থানে সরাসরি গ্যাপ দেওয়া থাকে, রাইট ফ্রম ভার্বসের জন্য গ্যাপ থাকে, সেই ক্ষেত্রে আমরা এই গ্যাপে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি বসাবো। আর যখন ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি অ্যাড করা হয় তখন সেই ফর্মটাকে বলা হয় জিরান। সো আমরা যদি দেখি হোয়াইলের পরে রাইট ফ্রম ভার্বসের জন্য গ্যাপ রয়েছে, তাহলে এত চিন্তা ভাবনার কোনো প্রয়োজন নেই। জাস্ট ভার্বের বেস ফর্মটার সাথে আইএনজি অ্যাড করে দিব, তাহলে আমাদের ভার্বের কারেক্ট ফর্ম বসানো হবে। হোয়াইলের জন্য আরেকটি স্ট্রাকচার রয়েছে। স্ট্রাকচার টু, হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়ার প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। এখানে যদি হোয়াইলের পর একটি সাবজেক্ট দেওয়া থাকে, এরপরে ভার্বের স্থানে গ্যাপ থাকে, সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার বসাবো, এরপরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি বসবে। এখন আমাদের এই ওয়াজ বা ওয়ার কখন কোনটা বসাবো সেটা জানাটা খুব জরুরি। যখন আমাদের সাবজেক্টটি সিঙ্গুলার ফর্মে থাকবে তখন আমরা ওয়াজ বসাবো। আর যদি সাবজেক্টের ফর্মটা প্লুরাল হয়, অনেকগুলো মানুষকে বোঝায়, সেই ক্ষেত্রে ওয়ার বসবে। ওয়াজ বা ওয়ার সাবজেক্ট অনুযায়ী বসানোর পরে ভার্বের বেস ফর্মের সাথে আমরা আইএনজি অ্যাড করে দিব, তাহলেও আমাদের এই ক্ষেত্রে রাইট ফর্ম ভার্বের কারেক্ট অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি হোয়াইলের স্ট্রাকচার দুটি আরেকবার বলে দিচ্ছি। স্ট্রাকচার ওয়ান, হোয়াইল প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। যদি হোয়াইলের পর সরাসরি রাইট ফর্ম ভার্বসের জন্য গ্যাপ থাকে, সেই ক্ষেত্রে আমরা সেই গ্যাপের মধ্যে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি অ্যাড করব। স্ট্রাকচার টু, হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়ার প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। এই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার ফর্মে থাকে সেই ক্ষেত্রে আমরা ওয়াজ বসাবো, যদি প্লুরাল ফর্মে থাকে তাহলে ওয়ার বসবে, এরপরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি অ্যাড করব। একদম ইজি। আশা করছি এই স্ট্রাকচারটি বুঝতে পেরেছেন। এখন এই স্ট্রাকচারটি অ্যাপ্লাই করে আমরা একটি एग्जांपल দেখব। টিচার এন্টার দ্য ক্লাসরুম। শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করেছিল হোয়াইল যখন রিমা ড্যাশ ব্র্যাকেটে ভার্ব রয়েছে স্লিপ। এখানে আমাদের এই সেন্টেন্সটার পরে হোয়াইল রয়েছে। এখন হোয়াইলের পরে আমাদের একটি সাবজেক্ট আছে, দ্যাট মিন্স আমাদের স্ট্রাকচার 2 অ্যাপ্লাই হয়েছে এখানে। যদি হোয়াইলের পরে সরাসরি গ্যাপ থাকতো তাহলে আমরা স্ট্রাকচার 1 অ্যাপ্লাই করতাম, বাট এখানে হোয়াইলের পরে একটি সাবজেক্ট রয়েছে, যার কারণে আমরা স্ট্রাকচার 2 অ্যাপ্লাই করব। যেহেতু এখানে রিমা নামটি দিয়ে একজনকে ইন্ডিকেট করা হচ্ছে, তাই আমাদের সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার ফর্ম। সিঙ্গুলার হওয়াতে আমরা এই রিমার পরে ওয়াজ বসাবো। ওয়াজ বসানোর পরে ভার্বের বেস ফর্ম স্লিপের সাথে আইএনজি অ্যাড করব। সো আমাদের एग्जांपलটি হচ্ছে টিচার এন্টার দ্য ক্লাসরুম হোয়াইল রিমা ওয়াজ স্লিপিং। শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করেছিল যখন রিমা ঘুমাচ্ছিল। সো এইভাবে আমরা হোয়াইলের জন্য দুটি স্ট্রাকচার অ্যাপ্লাই করে রাইট ফর্ম ভার্বসের গ্যাপ ফিল আপ করতে পারি। এটা খুবই ইম্পর্টেন্ট। আশা করছি দুটি বুঝেছেন, দুটি খুব ভালোভাবে মেমোরাইজ করে নেবেন। আজকের আলোচিত স্ট্রাকচারগুলো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। স্ট্রাকচার 1, মডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট এবং হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, এগুলোর পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে। স্ট্রাকচার 2, মডাল অক্সিলারি যুক্ত প্যাসিভ ভয়েসের পরে বি প্লাস ভার্ব 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। স্ট্রাকচার 3, হোয়াইলের জন্য স্ট্রাকচার 1, হোয়াইল প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি। স্ট্রাকচার 2,
হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়ার প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।